শেখ হাসিনা শাসনামলে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে লেখক ব্লগার হত্যার মামলাগুলিতে নির্দোষ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ উঠেছে একাধিকবার। এমনই এক বিতর্কিত মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কম্পিউটার প্রকৌশলী মুজাম্মিল হোসেন সাইমনকে, যিনি এখন ফাঁসির দণ্ডের অপেক্ষায়। মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ কিভাবে রাজনৈতিক স্বার্থে বিচারিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছিল তা আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে। নির্যাতন, স্বীকারোক্তি আদায় এবং পরিবারকে জিম্মি করার নানা কৌশল প্রয়োগ করে প্রকৌশলী সাইমনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেখানে যথাযথ সাক্ষ্য প্রমাণের ঘাটতি স্পষ্ট। 2017 সালের 30 সেপ্টেম্বর ঢাকার বাউনিয়া বাদালদি রোডের নিরিবিলি নামের 16 নম্বর বাড়ি থেকে কম্পিউটার প্রকৌশলী মুজাম্মিল হোসেন সাইমনকে তার স্ত্রী ও 2 শিশু সন্তানের সামনে থেকে তুলে নেয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সদস্যরা। সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলামের নির্দেশে এই অভিযান চলে। গ্রেপ্তার হওয়ার আগে তিনি একটি ওয়েব ডিজাইন প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে কাজ করতেন। 48 দিন গুম করে রাখার পর একই বছরের 19 নভেম্বর তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়, যেখানে সিটিটিসি তাকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয়। তাকে নাস্তিক লেখক ও ব্লগার অভিজিৎ রায়, সমকামী অ্যাক্টিভিস্ট জুলহাস তনয় এবং লেখক প্রকাশক দীপন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে দাবি করে পুলিশ। এই নাটকীয় পরিচয় পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো তার প্রকৃত পরিচয় মুছে ফেলে। এরপরই তছনছ করে দেয়া হয় মুজাম্মিলের জীবন। সন্ত্রাস বিরোধী আইনে মুজাম্মিলকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়, অথচ আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে সাক্ষ্য প্রমাণের ঘাটতি থাকা সত্ত্বেও 2021 সালে ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন। পরিবারের দাবি, সদস্যদের গুম ও নির্যাতনের ভয় দেখিয়ে মুজাম্মিলকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য নন বলে বারবার দাবি করলেও বিচার বিভাগ সেই দাবি উপেক্ষা করেছে। শেখ হাসিনা পতনের পর 2024 সালের 5 আগস্ট মামলাগুলোর পুনরায় তদন্তের দাবি করেন তার ছোট ভাই আব্দুল্লাহ আল হোসাইন। তিনি বলেন, আমরা হাইকোর্টের নির্দেশে পুনরায় তদন্ত চাই, অথবা দ্রুত উচ্চ আদালতে স্বচ্ছ বিচার দরকার। বর্তমানে মুজাম্মিল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন। তার পরিবারের অভিযোগ, তাকে আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি এবং পরিবারের সঙ্গে যোগাযোগেও হয়রানি করা হয়েছে। তার ভাই আব্দুল্লাহ আল হোসাইন দাবি করেন, এটা স্পষ্ট যে আওয়ামী লীগ আমলে বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করা হয়েছে, যেখানে সামান্য সন্দেহে কাউকে জঙ্গি হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। নির্যাতনের মাধ্যমে কিভাবে ব্লগার লেখক হত্যাকাণ্ডগুলোতে সম্পৃক্ত করা হয়েছে তা তুলে ধরেছেন তরুণ প্রকৌশলী মুজাম্মিল। 30 জুলাই জেলখানা থেকে পাঠানো এক চিঠিতে তিনি সিটিটিসি কর্মকর্তাদের দ্বারা চালানো নির্যাতনের চাঞ্চল্যকর বিবরণ দিয়েছেন। সেই চিঠির কপি আমার দেশের কাছে রয়েছে। চিঠিতে মুজাম্মিল লেখেন, গ্রেপ্তারের পর প্রথম মাস জুড়ে আমাকে সার্বক্ষণিক হাত পা ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়। এরপর সিটিটিসি কার্যালয়ে স্থানান্তর করে অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন করে ব্লগার লেখক হত্যাকাণ্ডের মামলায় জড়িয়ে স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। মুজাম্মিল লিখেন, পুলিশ আমাকে জানায় শেখ হাসিনা জিরো টলারেন্স নীতির আওতায় আসল অপরাধীদের সবাইকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। দেশি বিদেশি মহলে সমর্থন পেতে মামলা নিষ্পত্তির জন্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনিবার্য। তিনি লিখেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ড. মোহাম্মদ জাফর ইকবাল ও তার সেকুলার অনুসারীদের বিরুদ্ধে মত প্রকাশ করায় আমাকে শিবির বা হিজবুত তাহরির সদস্য হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। ক্যাম্পাস ছাড়ার পরও ইসলামের পক্ষে সক্রিয় থাকায় সিটিটিসি আমাকে টার্গেট করে। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ে মুজাম্মিলকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি জানান। মুজাম্মিল জানান, আটক হওয়ার পর তাকে খাবার ও ঘুম থেকে বঞ্চিত করা হয়। 1 মাসেরও বেশি সময় পর গভীর রাতে তাকে স্ট্রেচারে করে একটা নতুন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এবং আরও 2 যুবককে আটক রাখা হয়। প্রকৌশলী মুজাম্মিল বলেন, আমাদের হাতকড়া ও পায়ে বেড়ি খোলা হয়নি। কর্মকর্তারা আমার সহপাঠী আশফাকের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেন। এরপর ব্লগার অভিজিৎ রায়ের হত্যার সঙ্গে আমার সংশ্লিষ্টতা স্বীকার করতে বলেন। এজন্য আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং বলা হয়, যদি জবানবন্দি না দাও তবে ভয়াবহ নির্যাতন সহ ক্রসফায়ারে নিহত হওয়ার সম্ভাবনা আছে।
শারীরিক নির্যাতনের মধ্যে ছিল হাতকড়া পরিয়ে কয়েক ঘন্টা গ্রিলে ঝুলিয়ে রাখা, ইলেকট্রিক শক দেয়া, শরীরের জয়েন্টে আঘাত করা, সবচেয়ে কষ্টকর ছিল ঠান্ডা পানি ঢেলে নির্যাতন। মুজাম্মিল বলেন, একদিন রাজু নামের এক যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় এবং পরদিন তার মৃত্যু সংবাদ জানানো হয়। এরপর সাজিদ নামের আরও এক তরুণও একইভাবে গুম হন এবং তার মৃত্যু সংবাদ আসে। এই ঘটনার পর আমি জীবিত থাকার জন্য এবং আমার পরিবারের কথা ভেবে জবানবন্দি দেওয়ার সিদ্ধান্ত নেই। ভাই আব্দুল্লাহ আল হুসেন বলেন, সিটিটিসির ভয়াবহ নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে হাসিনার ক্যাঙ্গারু কোর্টে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মামলায় মুজাম্মিল ৩৪২ ধারায় প্রদত্ত জবানবন্দিতে বলেন, মামলায় আমার নামে যে স্বীকারোক্তি প্রদর্শিত হয়েছে তা আমার নয়, বরং তা তদন্তকারী কর্মকর্তার রচিত মিথ্যা বক্তব্য। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা আমার কাছে একটি মাইসেল মোবাইল জব্দ দেখিয়েছেন যা আমার কাছে ছিল না। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে আমাকে দেখা যায়নি। আমার কাছ থেকে জব্দকৃত ল্যাপটপে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার প্রত্যক্ষদর্শী ও ভিকটিম স্বয়ং আমার বিরুদ্ধে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। মুজাম্মিল বলেন, সিটিটিসি সশস্ত্র পুলিশ ম্যাজিস্ট্রেটের কক্ষে উপস্থিত অবস্থায় পুলিশের খসড়া দেখিয়ে ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিখে দেয়। প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপের মুখে আমার স্বীকারোক্তি আদায় করা হয়। পরে আরও ৫-৬ জনকে এভাবেই পুলিশ ম্যাজিস্ট্রেট যৌথ প্রযোজনায় বলির পাঁঠা বানানো হয়। এই ৩টি মামলা শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে নিষ্পত্তি করা হয়। প্রকৃত বাস্তবতা জানার জন্য উচ্চ আদালতের নির্দেশে মামলাগুলোর পুনরায় তদন্ত প্রয়োজন। মুজাম্মিলের লেখা চিঠি বিশ্লেষণে স্পষ্ট হয় যে সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দাখিল করা হয়েছিল, যেখানে জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে দ্রুত সাজা দেওয়া হয়েছিল। মামলার নথি বিশ্লেষণে অনিয়ম স্পষ্ট হলেও মৃত্যুদণ্ডই ছিল একমাত্র ভিত্তি। মুজাম্মিল জানান, তার বাবার বিরুদ্ধে চাপ ও জেলে যাওয়ার হুমকির মুখে তিনি স্বীকারোক্তি দেন। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস বিরোধী আইনটি ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে বিদেশি রাষ্ট্রের স্বার্থে প্রয়োগ করা হয়। মুজাম্মিল দাবি করেন, আমেরিকান দূতাবাস থেকে আগত ২ কর্মকর্তার সামনে আমাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। এরপর আমার বাবাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমার ছোট ভাইকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। মুজাম্মিল বলেন, সিটিটিসির ভাষ্য হলো, জঙ্গিবাদ আমাদের জন্য অত্যন্ত দরকারি ইস্যু, কারণ এটি আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগের সবচেয়ে বড় ক্ষেত্র। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলার অন্যতম সাক্ষী ফটো সাংবাদিক জীবন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলার ছবি তোলেন এবং আহত বন্যা আহমেদকে হাসপাতালে নিয়ে যান। আমার দেশের প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আসামিরা কাঠগড়ায় ছিল, তবে আমি কাউকে শনাক্ত করতে পারিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাকে মামলার কাগজ দিয়ে বলেন, এই কাগজে যা লেখা আছে তাই বলো। আমি বলি, আমি যা দেখেছি সেটাই বলবো। এরপরও আমাকে সঠিক তথ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু আমি আমার দেখা সত্যটাই বলেছি। জীবন আহমেদ আরও বলেন, সাক্ষ্য দিতে আসা এক ব্যক্তির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানান, পুলিশ তাকে অভিজিৎ রায় হত্যা মামলা সাক্ষ্য দিতে পাঠিয়েছে, কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। জীবন আহমেদ বলেন, অভিজিৎ রায়ের স্ত্রী কখনো আদালতে সাক্ষ্য দেননি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী কখনো তার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি আরও বলেন, মামলার স্টেটমেন্টে আমাকে সাধারণ পথচারী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তবে আমি একজন সাংবাদিক ও ফটোগ্রাফার। তিনি বলেন, আমাকে ৪০ মিনিটের মতো আদালতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরে ডিবি অফিসে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও জিজ্ঞেস করেছিল। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আমার দেশকে জানান, আসামি মুজাম্মিল হুসাইন সাইমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি মন্তব্য করেন, সাইমন ভালো ছেলে, তার সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছি। শেখ হাসিনার পতনের পর মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তবে মাত্র ১ মাস পরই সেখান থেকে সরিয়ে তাকে ডিবিতে বদলি করা হয়। আইনজীবীরা জানান, শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তকে সাজা দেয়া যায় না। সাজা দেওয়ার জন্য অন্তত একটি সমর্থনমূলক সাক্ষ্য বা প্রমাণের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভিজিটিং স্কলার ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের হেফাজতে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। মোহাম্মদ আশরাফুজ্জামান আরও বলেন, সব হত্যা মামলার পক্ষপাতহীন পুনঃতদন্ত অপরিহার্য। যারা এসব নির্মমতার সঙ্গে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। তদন্ত ও বিচার প্রক্রিয়ার দক্ষতা ও পেশাদারিত্বের মান উন্নয়নের জন্য সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার মাহমুদ বলেন, ভুক্তভোগীর উচিত অবিলম্বে উচ্চ আদালতে রিট করার মাধ্যমে মামলার কার্যক্রম স্থগিত করা এবং জামিন আবেদন করে তথ্য উপাত্ত সংগ্রহ করা।